নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের বিষয় হচ্ছে বাংলাকে ঘিরে। এবং আমরা সকলেই আমরা জানি যে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে বঙ্গ রাজনীতিতে এনসিপিআই কে নিয়ে। কারণ ইতিমধ্যে আপনারাও জেনে গেছেন যে যখন নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটে তখন তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে খান খান হয়ে যায়। সে জায়গায় দাঁড়িয়ে আমরা একটা পন্থীকে দেখেছি, কালীঘাট পন্থী তো রয়েছেই, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী, আর একটা শিবির হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির বা তৃণমূল পন্থী। এবং আরও একটি যে শিবির আলাদা হয়ে গেছে, অর্থাৎ 20 জন সাংসদের যে দল, সে দলটা এনসিপি নামে বর্তমানে পরিচিত। এনসিপিআই সংসদ হিসেবে বর্তমানে যদিও পরিচিত, কিন্তু যদিও এখনো পর্যন্ত কিন্তু সাংবিধানিক মতে কিন্তু এখনো সে মান্যতা পায়নি। এবং এবারে প্রশ্নটা হচ্ছে যে এনসিপিআই এর যে ভবিষ্যৎ, বর্তমান যে জল্পনা শুরু হয়েছে এনডিএ শরিক বা বিজেপি দলে মিশে যাবে নাকি, সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখে আসছি, গতকালও আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, এবং আজ সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায়। আমরা একবার দেখেছি এনডিএর সঙ্গে যে বৈঠক হয় সেই বৈঠকেও আমরা দেখেছি এনসিপিআই দলের 20 জন সাংসদ সেখানে গিয়েছিলেন। তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি, আজ শুভেন্দু অধিকারীর সঙ্গেও কিন্তু এনসিপিআই দলের যে 20 জন সাংসদ রয়েছে তাদেরও বৈঠক হয়, মধ্যাহ্ন ভোজ হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে এনসিপিআই দল, তার ভবিষ্যৎ কি? এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে এনডিএ শরিক করেছে কাকলি, জুন, শতাব্দী, তাদের ভবিষ্যৎ কি? আদৌ কি তারা এনডিএ শরিক হতে চলেছে? বা যে জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে বিজেপি দলে তাদের যোগদানের কথা, বা বিভিন্ন যে এই মুহূর্তে বিভিন্ন প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। তবে আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখি, আমরা আলোচনা আজকে করব, আমাদের সঙ্গে যারা যারা উপস্থিত থাকছেন এই মুহূর্তে দুজন রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ কোচবিহার থেকে, এবং সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক পার্থ সারথী গুহ। প্রথমে দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তবে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এনডিএ এর বৈঠকে আমরা এনসিপিআই সদস্যদেরকে তো দেখেছি, এবং পাশাপাশি আরো একটা কথা জানিয়ে রাখি যে গত সপ্তাহের পর কিন্তু এবারও মঙ্গলবারের বৈঠকে ডাক পান সাংসদরা, এবং গত সপ্তাহে সামনের সারিতে বসতে দেখা গিয়েছিল কাকলিদের, এবং আজও সাংসদে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি একেবারে প্রথম সারিতে বসে থাকতে। তবে এই যে 20 জন সাংসদ, দলনেতা সুদীপ, এবং একতার বার্তা দেওয়ার যে অব্যবহিত পরে দেখা যায় যে এনডিএর বৈঠকে একেবারে গড় হাজির রয়েছেন 3 জন সাংসদ। আমরা আজ যে এনডিএর বৈঠক দেখেছি সেখানে কিন্তু 3 জন সাংসদকে আমরা দেখতে পাইনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা হচ্ছেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। এই 3 জন কিন্তু আজকের এই এনডিএর বৈঠকে অনুপস্থিত ছিলেন, এবং তারা আগেই জানিয়ে দিয়েছিলেন। বিশেষ করে খলিলুর রহমানের কথা যদি বলি, আবু তাহেরের কথা যদি বলি, তিনি প্রথমে জানিয়ে দিয়েছেন যে আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই, অর্থাৎ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু একটা কথা আমি বলে রাখতে চাই, যখন নাকি পশ্চিমবঙ্গের পালা বদল ঘটে তার পরবর্তী সময় আমরা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসে কিন্তু বিজেপিকে কখনো তৃণমূলের একেবারে দরজা খুলে দেওয়া হবে না তৃণমূল কর্মীদের জন্য, বা বিধায়ক হোক, সাংসদ হোক, কারো স্থান হবে না তৃণমূল কংগ্রেসে, এমনটা কিন্তু পরোক্ষভাবে শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিতে চেয়েছেন। প্রথমেই আমি দর্শকদের জন্য রাখবো সেই সময়কার বলা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। দাদা, টিএমসি নেতারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, এরকমও শোনা যাচ্ছে কি আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন, তারা আপনাদের সঙ্গে দেখাও করার ইচ্ছা প্রকাশ করছেন। কি বলবেন, আপনারা কি যোগাযোগ রাখছেন তাদের সঙ্গে? দেখুন, আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা, এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন, এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। এদিকে আজ বঙ্গভবনে যখন শুভেন্দুর সঙ্গে এনসিপিআর বৈঠকে সাংসদদের উপস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, তিনি ঠিক কি বলেছেন একবার রাখবো।
सारे सांसद 20 के 3 सांसद आज भी नहीं पहुंचे थे मंगल मिलन में। आपकी बैठक में कहा जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित। आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। দুজনের বক্তব্য আমি সামনে রাখলাম। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে এনসিপির ভবিষ্যৎ কি, এনসিপিআর ভবিষ্যৎ কি? কারণ একদিকে যখন শ্রমিক ভট্টাচার্য এর আগে বলেছিলেন যে কোনোভাবেই তৃণমূলদের জন্য দরজা খুলে দেওয়া হবে না, অন্যদিকে আজ শুভেন্দু অধিকারী বললেন যে ইয়ে তো ঝাঁকি আবি বহুত কুছ বাকি হ্যাঁ। আমি প্রথমেই যাব, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ রয়েছেন, সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, এই যে রাজ্য সভাপতি একটি কথা বলেছেন ঠিক নির্বাচনের ফলাফলের পর মুহূর্তেই একটা কথা তিনি বলেছিলেন, কোনো মতেই যে তৃণমূলদেরকে বিজেপিতে স্থান দেওয়া হবে না বা দরজা বন্ধ করে রাখা হবে। এইবারে আজকে যদি আমরা শুভেন্দু অধিকারীর কথা শুনি তাহলে উনি বলছেন আভি তো ইয়ে তো ঝাঁকি হ্যায় আভি বহুত কুছ বাকি হ্যায়, অর্থাৎ কোথাও না কোথাও একটা সুর নরম বা এই যে এনসিপিআই যে একটা জল্পনা সৃষ্টি হয়েছে বিজেপিতে মেশার বা এনডিএ শরিক দল, কি মনে হচ্ছে কি ভবিষ্যৎ এই দলের? দেখো রূপা, মূলত এনসিপিআই এই দলটি 2023 সালে শিউলি কুণ্ডু এবং বাকি যারা মিলে তৈরি করেছিল তাদের থেকে তো মূলত হাইজ্যাক হয়ে গেছে। এখন প্রেসিডেন্ট কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন বরিষ্ঠ সাংসদ। এবার যেটা ঘটনা, এনসিপিআই তো মূলত এতদিন অব্দি হাইলাইটে ছিল না, যবে থেকে মূলত 2026-এর জুনে এই ভোট পরবর্তী পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট পরবর্তী অংশে আমরা দেখতে পাই যে কিছু তৃণমূলের সাংসদ তারা বলছিলেন এরা তো আর বলতে পারিনি কাজ করতে পারবো না, এরা বলেছে যে আমরা অন্য একটা ভূমিকা নেব। এবার কোন ভূমিকা নেবে, বারবার এদের কথা এটাই ফুটে উঠছে যে এনডিএ কে সাপোর্ট করবার জন্য। কারণ সবচেয়ে মজার বিষয়, আজকে তুমি দেখেছো যে এনডিএ বৈঠকে ছিলেন না 3 জন সাংসদ, আবু তাহের, খালিলুর রহমান, ইউসুফ পাঠান। কিন্তু খুব ইন্টারেস্টিংলি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকে বঙ্গভবনে ছিলেন। এবার দেখো এই এনসিপিআই এর সঙ্গে যাদের বৈঠক হচ্ছে তারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে ভূপেন্দ্র যাদব, এবং মানে সবচেয়ে বড় কথা যে ভূপেন্দ্র যাদব কে, তিনি এনডিএরই অংশ। এবার তাদের সঙ্গে বৈঠক করতে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা হচ্ছে যে আমরা না বিজেপিতে না এনডিএতে, মানে ওই যে একটা কথা আছে না, মানে ধরি মাছ নাচুই পানি, এইরকম ব্যাপার হয়ে গেছে যে আমি জল ধরবো না কিন্তু মাছটা নেব, মানে আমি লাভটা নেব। এবং এদের এখন খুব প্রয়োজন হয়েছে যে দেশের সেবা করবেন। দেশের সেবা কাকলি ঘোষ দস্তিদার এতদিন করতে পারেননি, এবার তার মনে হচ্ছে যে না, দেশের সেবা করবেন এনসিপিআই এর মাধ্যমে, যে দলটির ভবিষ্যৎ কিছুই ছিল আর নেও। এবার ঘটনা হচ্ছে যেটা হচ্ছে, এরা তো বেসিক্যালি এনসিপিআই তৃণমূলে আর যেতে পারবে না যারা যারা আছে তৃণমূলে, কারণ তৃণমূলে তারা গেলে এই দুর্নীতির যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে সেটা তাদের গায়ে লেগে যাবে। এবারে তারা ভালো তৃণমূল, এবার ভালো তৃণমূল এনসিপিআই মহাশূন্যে রয়েছে, কারণ তারা না ঘরে রয়েছে না বাইরে রয়েছে। এবার সেটা যদি ধরাই যায়, শুভেন্দু অধিকারী সঙ্গে বৈঠক করুক আর জেপি নাড্ডার সাথে করুক আর যার সাথে করুক না, তাতে করে কোনো ক্যালকুলেশন, নতুন কোনো রাজনৈতিক মানে পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করছি না। কারণ এনসিপিআই এর সাংসদ হিসেবে তারা যখন থাকছে তাদের মানে সঙ্গে লোক আছে তো, কারণ জনবল থাকতে হবে, কারণ সাংসদ তো তারা তৃণমূলের টিকিটে জিতেছে। এবার তাদের ভবিষ্যৎটা আরো বেশি করে মানে কি বলবো, আরো বেশি করে শক্তপোক্ত জায়গায় রাখবার জন্য তারা চেষ্টা করছে এনডিএ বা বিজেপির সঙ্গে একটা সমঝোতা বজায় রেখে চলা। কিন্তু আমি আবারও বলছি, এই 3 জন সাংসদ যারা এনডিএ এর বৈঠকে ছিলেন না, তারা তাদের অঞ্চলে যারা সংখ্যালঘু ভোটার আছে তাদেরকে কি বোঝাতে পারবেন যে তারা কি অঙ্কে তারা আজ এনডিএ এর সঙ্গে থাকতে চাইছে, মানে এগুলো সাধারণ মানুষ বোঝে। সুতরাং এনসিপিআই এর মতো এরকম, এটা তুমি বলতে পারো একসময় অ্যালান অক্টাভিয়াম হিউম যিনি কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, এবার তিনি কংগ্রেসটাকে সেফটি ভালভ হিসেবে দেখতেন।
হুম প্রেসার কুকারে যে সেফটি ভালভ থাকে, হুম তো এনসিপিআই কোনো সেফটি ভালভ না, এনসিপিআই হচ্ছে কিছু লাভ সুবিধা পাওয়ার জন্য কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রয়েছেন, মানে প্রচুর দেব রয়েছেন। এবার কোন অঙ্কে হয়তো এটা বিজেপির ক্ষেত্রে একটা হেল্প হতে পারে। হুম দেখো, বিজেপির কোনো দায় নেই, কারণ হুম বিজেপির কাছে কেউ কথা বলতে চাইলে, এনডিওর কাছে কথা বলতে চাইলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি না করতে পারেন না। এতে হতে পারে যে সংসদে পরবর্তীকালে যে বিলগুলো আসবে সেই বিলগুলো পাশের সুবিধা অবশ্যই এনডিএর হবে। কিন্তু হুম সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই 20 জন সাংসদ এনসিপিআই তে জয়েন করার পর এটা কিন্তু লোকসভায় পঞ্চম বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা পলিটিক্যাল সায়েন্সের মানুষ হিসেবে খুব মজা। কিন্তু এরা তো তৃণমূল কংগ্রেসের টিকিটেই আজকে জিতে এসছে। হুম তা কোথাও গিয়ে রাজনৈতিক যে একটা নৈতিকতার জায়গা থাকে সেই জায়গা থেকে সরে এসছে, হুম অবনমন ঘটেছে। এবার সময় উত্তর দেবে রূপা, যে আদৌ এরা মানে সাংসদ হিসেবে থাকার পর হুম পরবর্তীকালে এনসিপিআই বলে কিছু থাকবে না, শুধু যে এতদিন একটা সাইনবোর্ডই ছিল সেটা, কারণ তাদের কোনো ওয়েবসাইট ছিল না, তাদের হুম কোনো পেজ ছিল না, হুম সেটা কি আবার হতে পারে যখন তারা সাংসদ থাকবে না? হুম এবার কিন্তু সেটা কিন্তু একেবারে 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 আমি সুকান্ত দা একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। এই এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে, এর আগেও কিন্তু আমরা দেখেছি ভূপেন্দ্র যাদব এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন এই তিন সাংসদ, যে তিন সাংসদ এনডিএ বৈঠকে ছিলেন না। এবারে প্রশ্ন হচ্ছে, যদি তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, ভূপেন্দ্র সিং যাদবের সঙ্গে বৈঠক এর আগে করেছেন, তাহলে এনডিএ থেকে সরে যেতে চাইছেন কেন? এটা আলাদা না, করে ভাবা হচ্ছে বিষয়টা। না, এটা এটা ঘটনা তো বুঝতে হবে যে এই যে 3 জন সাংসদ, হুম তারা মূলত চাইছে যে মানে তোমার এনডিএ থেকে দূরত্ব বজায় রাখার জন্য, কারণ তার অঞ্চলের ভোটাররা হচ্ছে সংখ্যালঘু। হুম এবং তুমি দেখবে নিশিকান্ত দুবের সঙ্গেও তারা কিন্তু আলোচনা করছে, হুম কারণ তারা একটা জায়গায় পরিষ্কার থাকতে চাইছেন যে তার অঞ্চলে যখন তিনি যাবেন, হুম ধরো বহরমপুর, মুর্শিদাবাদ, হুম তখন তাদের উত্তর তো দিতে হবে। তারা জন্য সেফ একটা জোনে যেতে চাইছে, হুম যেখান থেকে তারা ইন্ডিয়ার সঙ্গে দূরত্ব থাকবে, হুম কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতেই পারেন। তারা তো এই মানে এখন তো বলার জায়গা ওরা নেই, হুম তাও একটা বক্তব্য থাকতে পারে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো দলের লোকই বৈঠক করতে পারে। সুতরাং এই যে সেফ জোনে যাবার জন্য তারা চেষ্টা করছে এই 3 জন, আর বাকিদের অবস্থা একই, যে তারা সরাসরি যদি বিজেপিতে জয়েন করে, বিজেপি আদৌ নেবে কিনা, মানে ইচ্ছা যদি প্রকাশ করে। আর বিজেপির প্রয়োজনীয় নেই, হুম বিজেপির অলরেডি একটা ম্যাসিভ মানে ভার্ডিক জনগণ দিয়ে দিয়েছে বিজেপিকে। সুতরাং কোথাও গিয়ে রাজনৈতিক অঙ্কে বলা যেতেই পারে হুম যে এই যে এনসিপিআই, তারা যে আজকে তুমি যেটা বলছো হুম এনডিএ এর সঙ্গে সমদূরত্ব বজায় রাখা, বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে যখন আবু তাহের বলছেন যে আমরা এনডিও তো নিয়ে বিজেপিতে নেই, এটা তোমায় বুঝতে হবে তারা একটা সামনে একটা বক্তব্য রাখতে চাইছে যে আমরা না বিজেপিতে না এনডিএ তে, কিন্তু আমরা আহ, বৈঠক করব ভূপেন্দ্র যাদবের সাথে, নিশিকান্ত দুবের সাথে, শুভেন্দু অধিকারীর সাথে। মানুষ কি বুঝতে, মানুষ তো সব বুঝতে পারছে। হুম আমার মনে হয় না এনসিপিআই নিয়ে মানে পরবর্তীকালে যখন এরা আদৌ তাদের টার্ম শেষ করে ফেলবে রূপা, হুম আদৌ তাদের কোনো আলোচনায় তুমি রাখতে পারবে কিনা, আমার খুব সংশয় রয়েছে রূপা। একদম একদম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যেহেতু তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন তৃণমূল সমর্থক পার্থ সারথী গো, পার্থদার কাছে যাব। পার্থদা, আমরা একটি বিষয় এর আগেও আলোচনা করেছি, তৃণমূল তো ভেঙে খান খান, এটা পুরনো বিষয় হয়ে গেছে এখন আজকের দিনে দাঁড়িয়ে। আমরা দেখেছি 20 জন সাংসদেরই এনসিপিআই দল। আজকে যেটা মূল বক্তব্যের বিষয় আমরা আজকে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে এনসিপিআই এই যে এনডিএ বিজেপি এবং তার মধ্যে দিয়ে 3 জন সাংসদের সরে আসা এনডিএ বৈঠক থেকে, কি বলবেন? টোটালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক যথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন হুম যে আপনারা সেই বাইকটাও দেখাতে পারেন যে তৃণমূলের এনসিপিআই এ যারা গিয়েছেন হুম তাদের মধ্যে একটা বড় অংশ নেত্রীর সঙ্গে বা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। হুম এবং একই সঙ্গে উনি এটাও বলেছিলেন যে যারা ঋতব্রত তৃণমূল বলে যেটা পরিচিত, সেই তৃণমূলের যে অংশটা, যারা মূল তৃণমূল বলে দাবি করছে, যারা বিরোধী দলনেতা স্পিকার যাদের করে দিয়েছেন, তাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই শিবির থেকেও অর্ধেকের বেশি
নেত্রীর সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের মূল ধারা শাখার সঙ্গে মূল এর সঙ্গে যোগাযোগ রাখছে। এই কথাটা গতকালই দলের মানে এটা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল এবং আজকে সেটা দেখলাম যেন ফলেলো পরিচয়, মানে 3 সাংসদের হাজির না থাকা এবং এই যে এনডিএর বিভিন্ন মিটিং এ মানে এনাদের দেখা যাচ্ছে এনসিপিআই সাংসদদের যেন এনাদের মানে খেলার এক্সাম্পল দিলে মনে হবে যেন 12th ম্যান মাঝে মাঝে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে মাঠে নামছেন, কিন্তু মূল দলে কিছুতেই প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না। এই যে প্রথম একাদশে জায়গা পাওয়া মানে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়া বা ধরি মাছ না ছুঁই পানিয়ে একটা অবস্থায়, এই জায়গা থেকে আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান যে শব্দটা বা যে কথাটা আপনি একটু আগে বলেছেন এটা সংখ্যার নিরিখ, কিন্তু একই সঙ্গে নদীর এপার যখন ভাঙে নদীর ওপার গড়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের এক মানে যাদের সেইভাবে পরিচিতি ছিল না, যুব নেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় বা উপাসনা চৌধুরী আইটি নেত্রী বা এমন কিছু নেতা এবং পুরনো অভিজ্ঞ কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, এদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আবার নতুন করে একটা টিম গড়ে তুলছেন এটা খুব আশান্বিত হওয়ার কথা। কারণ রাজনীতি তো সম্ভাবনাময় শিল্প বলাই হয়। হ্যাঁ, রাজনীতি একটা সংখ্যা, কিছু লোক যারা তৃণমূল থেকে টিকিট পেয়ে তারা হয়তো শিবির বদল করেছে, কিন্তু মূল আদর্শ যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে ভোটে জিতেছিলেন তারা গিয়ে যদি ওইখানে দাঁড়ান তাদের নিজেদেরই আয়নায় মুখ দেখতে হবে, এটাই আছে। কিন্তু তার মধ্যে যদি কিছু নাম আমি এই মুহূর্তে বলি, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একেবারে শুরু থেকে বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের জন্মের লগ্ন থেকে বলা যায় তারও আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে হিসেবে ছিলেন। সে নামগুলো প্রত্যেকেই জানে, আমি আর এই মুহূর্তে বলছি না পার্থদা। তাদের একেবারে তারা তো ঋতব্রত শিবিরে চলেই গেলেন এবং এই 20 জন সাংসদদের মধ্যে এমন কিছু নাম আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারাও কিন্তু, কাকলি ঘোষ দস্তিদার, তারাও কিন্তু সরে এলেন এবং এরপর তারা সঙ্গী ছিলেন। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি এরপর তারা এনসিপিআই বলে একটা নতুন দল, এবং সেই নতুন দল এখনো পর্যন্ত যদিও এনডিএ শরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং স্পিকার এখনো স্বীকৃতি দেননি এনডিএ শরিক দল হিসেবে, তারপরও আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিগুলো সেটা নিয়ে একাধিক হ্যাঁ, এখানে আমার যেটা বক্তব্য, এতদিন আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী যারা বলুন তারা হয়তো এই নেতৃত্ব যারা সুবিধাবাদী নেতৃত্বই আমি বলবো, কাউকে কোনো আক্রমণাত্মক ভাষায় বলবো না, হয়তো আমরা একটা আর্সেনিক জল পাচ্ছিলাম তাদের থেকে। এখন একটা ফিল্টারাইজেশন হচ্ছে দলের মধ্যে, একদম পরিশ্রুত পানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে নতুন যে আপনারা হয়তো গত 21শে জুলাইও দেখেছেন যে এনসিপিআইও একটা সভা করেছিল মেয়র রোডে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন ক্যাথিড্রাল রোডে। ভিড়ের নিরিখে ওখানে যদি 500 জন থাকে ওখানে ছিল 15,000 লোক, মানে এই যদি ডিফারেন্সটা হয়, আমার এটাই বক্তব্য। পরিশ্রুত পানীয়, আগে আমরা আর্সেনিক যুক্ত পানীয় খেতাম, এখন আমরা পরিশ্রুত পানীয় পাচ্ছি, এটা তো তৃণমূলের পক্ষে আক্ষরিক অর্থে মঙ্গল। বেশ বেশ, আপনারা যেমনটা বলছেন যে এনডিএতে যারা, আপনার তো জানতে চাইবো এই যে 20 জন সাংসদের কথা এখন উঠছে এনসিপিআর দল, এই যে বিষয়গুলো সামনে আসছে সেই বিষয়ে নিয়ে এনডিএর সঙ্গে যদি তারা যুক্ত হয়ে যাচ্ছে বা শরিক দল হিসেবে স্বীকৃতি পেয়ে যায়, বিজেপি বা বিজেপির সঙ্গে মিশে যায়, বিজেপি দলে সংযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনাদের কিছু বলার রয়েছে? না দেখুন, এরা বিজেপির সঙ্গে মিশে যাবে না আলাদা হয়ে ব্লক হয়ে থাকবে, কারণ এখনো পর্যন্ত স্পিকার মানে সংসদে এদের কোনো স্বীকৃতি দেয়নি। এনারা একটু পরিযায়ী পাখির মতো এদের অবস্থা, মানে সাইবেরিয়া থেকে যে পরিযায়ী পাখিরা উড়ে আসে ঠান্ডার সময় এখানে, সেই পরিযায়ী পাখিদের মতো এনারা বা শরণার্থীর মতো এনারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানে অতৃপ্ত আত্মা, শান্তি পাচ্ছেন। এদের তো একটা শান্তি সস্তানের ব্যাপার করতে হবে, সেটা যদি বিজেপি করতে পারে ওয়েল এন্ড গুড, তাদের ভালো, বা বিজেপির হয়তো কেউ কয়েকটা বিল পাস করার ব্যাপার রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি পার্থদা, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, সেখানে কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও তিনি করেছেন। এই বিষয়গুলো যে উঠে আসছে
কোথাও না কোথাও কি আপনাদের মনে হচ্ছে না যে এবারে একটা অন্য একটা রাজনৈতিক জল্পনা চলছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই ইতিহাস বহুদিনে, উনি এনডিএতে মানে তৃণমূলে থাকতে একবার তৃণমূলের বিরুদ্ধাচরণ করে তৃণমূল প্রার্থীকে হারাতে উত্তর কলকাতায় ভোটে দাঁড়িয়ে গিয়েছিলেন মোমবাতি চিহ্ন নিয়ে, খুব সম্ভবত। হ্যাঁ, এইটা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতির সঙ্গে আবহমান কাল ধরে জড়িয়ে রয়েছে, এবং তিনি এবারের সাক্ষাতে নয়, গতবারের সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমার কানে যা এসেছে, উনি এতটাই আশঙ্কিত, উনি বলছেন যে আমাদের আপনারা ইউজ করছেন, এখন কাজে লাগছি, পরে ফেলে দেবেন না তো। কারণ ওনার মনে আছে, ওনার হয়তো মনে আসছে যে 2029-এর যে লোকসভা ভোট আমরা জায়গা পাবো তো। এই যে তিনজন সাংসদ আবু তাহের বা ফজিলুর রহমান বা ইউসুফ পাঠান, এনারা ঠিক একই সমীকরণে 2000, কারণ আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করে না, করছে না। মানে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে যেসব নির্বাচন দেখছি, আগে ভারতীয় জনতা পার্টিতে অনেক মুসলিম নেতা আমরা দেখেছি, কিন্তু এখনকার যে ভারতীয় জনতা পার্টি, সুতরাং এরাও হয়তো আশঙ্কিত রয়েছে এবং নিজেদের জবাবদিহির ব্যাপার রয়েছে। একেবারে এই বিষয়ে আমি যাবো। আমাদের সঙ্গে যেহেতু রাজীব পাখিরা রয়েছেন বিজেপির তরফ থেকে, বিজেপি নেতা রাজীব বাবু, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক সময় ধরে বসে আছেন, আমি দেখতেই পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা। রাজীব বাবু, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে, প্রথমে আমরা দেখলাম আজকের দিনের কথা যদি বলি তাহলে এনডিএর সঙ্গে বিজেপি সাংসদ, এবং তারপর আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির সাংসদদের বৈঠক। সবকিছু মিলে কোথাও না কোথাও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে যে আদৌ কি এনডিএতে মিশে যাচ্ছে এনসিপিআই, কি বলবেন? দেখুন, প্রথমত বলি এনসিপিআই এর কথা, এনসিপিআই এখনো স্বীকৃতি পায়নি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে টিএমসি থেকে কখনো দল ভাঙে, কখনো দল গড়ে। হ্যাঁ, আমাদের কংগ্রেস, আমরা দেখেছি যে কংগ্রেস একটা পার্টি ছিল, সেখান থেকে ভেঙে হয়েছিল টিএমসি। এবার টিএমসি যখন হয়েছে, তারপরে কি হয়েছে, টিএমসি থেকে ভেঙে আবার একটা দল, দুটো দল, একটা ঋতব্রতর দল, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যারা ছিল বহু পুরনো, তাকে সমর্থন জানাতো, প্রত্যেকটা বিপদ আপদে তাদের পাশে দাঁড়াতো, তারা পর্যন্ত আজকে তার ছায়ায় নেই। তা এখন ঘটনা হচ্ছে, তারা এখন মরুতীর্থের মধ্যে দিয়ে কিছু জল খুঁজে বেড়াচ্ছে। সেই জলটা পাওয়ার জন্য কিছু সময় যাচ্ছে বিজেপির কাছে, কারণ জানে একমাত্র ভারতবর্ষে যদি কোনো পার্টি থেকে থাকে, সে পার্টিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপোলজি চাইছে, সেই ভারতীয় জনতা পার্টির কাছে গিয়ে চাইছে যাতে আমরা আপনার শরিক হতে পারি, কারণ ভবিষ্যৎ আমাদের অন্ধকার। সেই অন্ধকারের ছায়াপথ হিসাবে আলো দেখানোর কাজটা করতে চাইছে কে? সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে দিয়ে। শুভেন্দু অধিকারী মহাশয় এটি জানেন যে তিনি যে কাজটা করবে সেটা যাতে ভারতবর্ষের কোনো রকম সুবিধা হয়, সেই কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পশ্চিমবাংলার উন্নয়ন। এই কারণে তাদের সঙ্গে যোগ করবে কি করবে না সেটা আমাদের উচ্চ নেতৃত্বের ব্যাপার এবং শুভেন্দু অধিকারী নিজের ব্যাপার। তিনি যে সমস্ত কথা বা আলোচনা পর্যালোচনা করেছে সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত ভারতবাসীর কাছে উপস্থাপন করেছে। এখনো পর্যন্ত এটা সেই আপনারা সুকুমার রায়ের গল্প পড়েছেন বিস্কুট ঝোলানোর মতো, এখন তারা এনসিপিআই বলুন বা যাই বলুন তাদের কাছে ওই বিস্কুট ঝোলাচ্ছে, ওনারা দৌড়ে বেড়াচ্ছে। বেশ বেশ একটু আগে যেটা পার্থবাবু বলছিলেন, তিনজন প্রার্থীর প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যারা নাকি আজকের এনডিএ যে বৈঠকে ছিল সেই বৈঠকে তারা যাননি, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই তিনজন বৈঠক হচ্ছে সংখ্যালঘু। সে জায়গায় দাঁড়িয়ে পার্থবাবু যেটা বলছিলেন যে সংখ্যালঘুদের নাকি বিজেপি দল প্রার্থী করে না, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও একটা অনিশ্চয়তায় ভুগছেন এই তিন সাংসদ, যার জন্যই আজকে তারা এনডিএতে যাননি। এবং যেমনটাই খলিলুর এর আগেও বলে দেওয়া হয়েছে আবু তাহেরের তরফ থেকে যে তারা এনডিএতেও যাবে না, বিজেপিতেও নেই, এনডিএতেও নেই, এই ধরনের বিষয়ও উঠে এসেছে। তো এই যে সমস্ত বিষয়গুলো যে উঠে আসছে এবং তৃণমূলের তরফ থেকে যে অভিযোগগুলো উঠছে, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে বহু সংখ্যক মানুষ আছে,
এবং অনেক মন্ত্রী আছে, যেটা হয়তো পশ্চিমবাংলায় নেই, অন্যান্য স্টেটে আছে, কিন্তু এটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যারা আজকে এমপি তাদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলাকে নিয়ে সমালোচনার জায়গা নেই, কোনোভাবেই নেই। সেকেন্ড থিং হচ্ছে, এনারা যাদের নাম বললেন সেই সমস্ত ব্যক্তিরা পলিটিক্যাল নয়, তারা নন পলিটিক্যাল পার্সন। তারা পলিটিক্সে কোনো কারণে এসছে সুবিধা ভোগ করার জন্য, সেই সুবিধা হয়তো পাইনি, তার জন্য তিনি চিন্তায় পড়ে গেছেন যে এই আমরা এখন রাজনীতি করব না আমরা অন্য কোনোভাবে সুবিধা নেব, সেই আলোচনার জন্য আজকে তারা যাননি। এবং তারা ভবিষ্যৎ কি করবে বা কি না করবে সেটা তাদের মধ্যে আলোচনা সাপেক্ষ ব্যাপার। কে আসলো কে গেল সেটা বিজেপির পক্ষপাতিত্বের কোনো ব্যাপারে নেই। কারণ হচ্ছে বিজেপি কাউকে আহ্বান করছে না, বিজেপির কাছে যাওয়ার জন্য লোকে চাহিদা দেখাচ্ছে। এবারে বিজেপি রাজ্য বিধানসভায় প্রার্থী তালিকার দিকে তাকালে আপনি দেখবেন না কোনো সংখ্যালঘু প্রার্থী রয়েছে। আমি সেই পয়েন্টে বলছি, বিজেপি নিঃসন্দেহে সিকান্দার ওয়াক্ত, আমি অনেক ছোট ছিলাম, সিকান্দার ওয়াক্ত বিজেপির সহসভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ীদের আমলে, অত্যন্ত কুশলী শিক্ষিত নেতা। শাহনাজ হোসেনকে পেয়েছি আমরা একসময় মন্ত্রিসভায়, আরো নাজমা হেপতুল্লাহকে পাওয়া গিয়েছে বিজেপিতে। কিন্তু এই মুহূর্তে যদি দেখে বিজেপিতে সংখ্যালঘুদের স্থান কোনোভাবে হচ্ছে, সেটা ওদের দলীয় ব্যাপার। আর রাজীব বাবু যেটা বললেন যে অন্যান্য দল ভেঙেছে, কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছে বা অন্যান্য এরকম, সিপিআই মানে কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিএম হয়েছে, এটা আমরা জানি। সেরকম একটা সময় কিন্তু আমি কমিউনিস্ট পার্টির কথাই যাচ্ছি না দাদা ভাই, আমি বিজেপি পার্টি করি, আমি বিজেপির কথা বলবো। কে ভেঙেছে কে গড়েছে আমার দেখার দরকার নেই। ভারতীয় জনতা পার্টি এক আছে, এক থাকবে, এদেরকে কোনোদিন ভাঙা যাবে না। এটা 80 সালের কথা। আপনারা আঞ্চলিক পার্টি, আপনাদের মুখে এসব মানায় না। আঞ্চলিক পার্টি আঞ্চলিক পার্টির মতো থাকুন। আমি ভৌগোলিক দিক থেকে বলছি না দাদা, আঞ্চলিক পার্টি আপনি গেছেন ওখানে, এটা ভাগ্য সৌভাগ্য আপনাদের যে আপনাদের এমপি পেয়েছেন। এরপরে ভারতীয় জনতা পার্টির সাথে যদি না থাকেন, ভারতীয় জনতা পার্টি যদি আপনাদের প্রত্যাখ্যান করে, আপনাদের অস্তিত্ব লোপাট হয়ে যাবে। অটল বিহারী বাজপেয়ী সেই বক্তৃতা, আপনাদের অস্তিত্বই থাকবে না। আমাদের উপেক্ষা করবেন না, একদিন আমরা দেশ শাসন করব, অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন। আপনাদের তো অস্তিত্বই নেই এখন, আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় একটু জল পাবো। কথাটা আপনি স্মরণ করুন। আপনারা চাতক পাখি, না না, আপনারা চাতক পাখি, সেটাই যাচ্ছি না। কখন ওপর থেকে বৃষ্টি পড়বে তবে আপনারা প্রাণ ফিরে পাবেন। আমি যদি ইতিহাসটা একটু ঘাঁটি, ইতিহাসে আমার মনে হয় সুকান্ত বাবু এই ব্যাপারটা আরো ক্লিয়ার করতে পারবে। একেবারে সুকান্ত বাবুর কাছে আমি এখন যাব। সুকান্ত বাবু, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংখ্যালঘুর বিষয়টি, যেই 3 জন সাংসদ এনডিএর বৈঠকে ছিলেন না, তারা কোথাও না কোথাও একটা অনিশ্চয়তা, এবং পাশাপাশি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তারা নন পলিটিক্যাল ফিগার। কিভাবে দেখছেন? না না, নন পলিটিক্যাল বলে কিছু হয় না, কারণ মনে রাখতে হবে যে আপলিটিক্যাল কথাটাই ভুল। কারণ ল্যাস্কি বলেছেন রান্নাঘর অব্দি রাজনীতি চলে গেছে, রাজনীতি সব জায়গায়, কেউ যদি বলে তারা বোকা। এবার দ্বিতীয় কথা আসি যে অটল বিহারী বাজপেয়ী যখন বলেছিলেন, ওনার কথাটা একদম সত্যি, যে একদিন আয়েগা সারা ভারত মে কামাল খেলেগা। কারণ কংগ্রেসের নেতৃত্বরা তখন হাসছিলেন বাজপেয়ীর সেই বিখ্যাত ভাষণ এবং স্মরণীয় ভাষণ, সেটা কিন্তু হয়েছিল কারণ তিনি দূরদর্শী ছিলেন। বাজপেয়ীর সঙ্গে তুলনা কারো হয় না, বাজপেয়ীজি। এবার সেখান থেকে দাঁড়িয়ে সেই রাজনীতির সঙ্গে এখনকার রাজনীতির মিল নেই। এখনকার হচ্ছে ছল চতুরতা, যেটা ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স বলে, সেই ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সটা এখন খুব রন্ধে রন্ধে। দেখবে এই এনসিপিআই তৈরি হলো যার কোনো বৈধ কিছু নেই। এবং তুমি বলছো যেটা, এই যে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা তো বহুদিনের রাজনীতিবিদ। তারাই যদি রাজনীতিটাকে এই অবস্থায় ফেলে দেয় যে দেখো পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি সেটা এই ধরনের, যেখানে জনগণ বুঝতেই পারছে না তারা কোথায় রয়েছে, তারা কি মহাশূন্যে রয়েছে না চাঁদে রয়েছে। কারণ দেখো এনডিএ নেবে কি নেবে না, আমি একজন সাংসদ, আমার কাজ তো আমার অঞ্চলে হবে, আমার জায়গায় হবে, তা আমি মানুষের জন্য কাজ করছি না। এবার সে নন পলিটিক্যাল হতেই পারে। ইউসুফ পাঠানকে জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুলে নিয়ে এসেছেন। আমার প্রশ্ন এই জায়গাতে, ইউসুফ পাঠানের তার জায়গায় কাজ করা খুব বেশি প্রয়োজন ছিল, কিন্তু তিনি একজন ক্রিকেটার, তিনি কিন্তু ভুলে গেছেন যে তার দায়িত্বটা একজন সাংসদের। কিন্তু আজকে বিজেপি যেটা তৃণমূল কংগ্রেসকে বলছে, তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল হোক আর ঋতব্রত তৃণমূল হোক,
এটা তোমায় মাথায় রাখতে হবে রূপা, যে কোনো দল যখন খুব কম সংখ্যক সাংসদ বিধায়ক থাকে তাকে এভাবে নস্যাৎ করা যায় না। কারণ আমরা বিহারের যে বাকিপুরে যে উপনির্বাচন, প্রশান্তের যে জেতা, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে 30 বছর ধরে বিজেপি যে বাকিপুর সিটটা দখল করে রেখেছিল সেটা কিন্তু তাদের রইলো না। সুতরাং রাজনীতিতে এমন কোনো ধরা বাঁধা বিষয় নেই যে এনসিপিআই আদৌ রাজনৈতিক দল হিসেবে থাকবে না থাকবে না, বা তারা বিজেপির এনডিএর সঙ্গে মার্চ করবে। দেখো সমস্যাটা হলো তুমি যেটা দিয়ে শুরু করেছে, শ্রমিক বাবু বলেছিলেন কাউকে নেওয়া হবে না, আমরা তারপর দ্বিতীয় স্টেটমেন্টটা তুমি দেখবে ভালো তৃণমূল খারাপ তৃণমূল। এবার ভালো তৃণমূলের সংজ্ঞা বৈশিষ্ট্য আমার মনে হয় যে বিজেপির যারা নেতৃস্থানীয় আছে তারা বলতে পারবে, কিন্তু আমার মনে হয় যে ওনাদের যেটা শ্রমিকবাবু বলেছেন উনিও বিদগ্ধ রাজনীতিবিদ, কিছু ভেবে বলেছেন যে কাউকে আটকে রাখা যাবে না। আজকে কিন্তু কোচবিহারে গতকাল বিজেপি নেতৃবর্গের উপরে ডিম ছোড়া হয়েছে। তাহলে আমি বলি যে বলা হয় না এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। সুতরাং রাজনীতিতে শ্রমিকবাবু যেটা বলছেন একদম বন্ধ, সেটা হবে না। সুতরাং সেই জায়গা থেকে বিজেপির সঙ্গে যে এনসিপিআই মার্চ করে বা এনডিএ এর সাথে, তাহলে এনসিপিআই এর অস্তিত্বই থাকবে না, কারণ বিজেপির এখানে কোনো দোষ নেই। বিজেপি একটা থাম্পিং মেজরিটি পেয়েছে, কিন্তু তার সঙ্গে তুমি যদি এনসিপিআই এর নেতাদের বলো এই ইউসুফ পাঠানকে দিয়ে তো তুমি রাজনীতিটা করাতে পারবে না, তাকে অ্যাজ এ মানে একটা মানে ওই দাবা খেলা থাকে না বোর্ডে, ওই বোর্ডে হিসেবে ব্যবহৃত হতে পারে। এনসিপিআই প্রত্যেকে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ এতে সুদীপ বাবুকে এতদিন অব্দি সাংসদ থেকে তিনি কি দিয়েছেন জনগণের জন্য? কিচ্ছু দেননি। সুতরাং ওই মানে তুমি যেটা বলছো যে নিশিকান্ত দুবে থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান এদের সঙ্গে সাক্ষাৎ করা একটাই উদ্দেশ্য, নিজেদেরকে সুরক্ষিত রাখবার, নিজেদের গায়ে যেন ডিম না পড়ে। আরো পরিষ্কার ভাবে বলি তোমায়, নিজেদের গায়ে যেন ডিম না পড়ে ওর জন্য সেফ জোনে যাবার জন্য এটা একটা প্রয়াস, আর কিছু না। তাহলে কোট আনকোট যে ওয়াশিং মেশিন শব্দটা ব্যবহার করা হয় সেটা কি এক্ষেত্রে প্রযোজ্য সুকান্ত বাবু? দেখো ওয়াশিং মেশিন এটা তো শব্দ বন্ধ একটা ব্যবহার করেছে যারা বিজেপি বিরোধী, কিন্তু তুমি দেখো এটা কিন্তু বহু আগে থেকে দলত্যাগ বিরোধী আইনে রাজীব গান্ধী বারবার সোচ্চার হয়েছিলেন, এবং সেই তারপর থেকেও বহু লোক হয় তৃণমূলে এসছে, আবার বিজেপিতে গেছে, আবার কংগ্রেস থেকে বেরিয়ে এসছে। কারণ তুমি দেখবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন একটা লাগিয়ে সংসদে একটা ব্যানার লাগিয়ে দাঁড়িয়েছিলেন যে এই 20 জন চোর বা 20 জন হচ্ছে গাদ্দার, তখন কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী দারুণ একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার দল থেকেই তো, খুব আস্তে করে উত্তর দিয়েছিলেন, তার দল থেকেই তো তৃণমূল কংগ্রেসে গিয়েছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখিয়েছিলেন দল ভাঙানো, সেটাই তার কাছে বুমেরাং হয়ে আসছে। ওয়াশিং মেশিন এর ব্যাপার নেই, মানে তিনি যে রাজনীতি করতেন সেই রাজনীতিতেই তাকে এখানে একটা চেকমেট করা হয়েছে। রূপা চেকমেট বলে না, চেকমেট করা হয়েছে। না, সুকান্তবাবু যেটা বলেছেন তার প্রেক্ষিতেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় তৃণমূল গঠন হয়েছিল সেই সময় সীতারাম কেশরী কংগ্রেসের সভাপতি ছিলেন, কংগ্রেসের মাথা। সোনিয়াজি সেই সময় কোনো দায়িত্বে ছিলেন না, এবং সীতারাম কেশরী সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইনডোর এবং আউটডোর বিখ্যাত, আউটডোরে মমতা বন্দ্যোপাধ্যায়রা, ইনডোরে মূল কংগ্রেস তৎকালীন। কিন্তু সেই তৃণমূল গঠন, সেই প্রেক্ষাপট, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে তৎকালীন কংগ্রেস নেতারা নেতৃত্ব সিপিএম কে সরাতে অপারগ। পরবর্তীকালে আমরা দেখেছি কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে রাজ্যে লড়েওছে, সেটা আরো অনেক পরে। সেই ভাবনা থেকে জারিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন। আর এনসিপিআই যারা গেছে এই সুবিধাবাদ, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, সেটা তো ইন্দিরা গান্ধীও মূল স্ট্রিম থেকে বেরিয়ে এসে, যে ইন্দিরা গান্ধী যে কংগ্রেসকে প্রতিষ্ঠা দিলেন, আজকে কংগ্রেস আই, সেটা তো ইন্দিরাজির মূল কংগ্রেস থেকে সেই সময় চন্দ্রশেখর সিংহ সহ যারা মূল কংগ্রেসে ছিলেন তাদের বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন।
অর্থাৎ কোথাও না কোথাও পার্থবাবু হয়তো বোঝাতে চাইছেন ইতিহাসের পুনরাবৃত্তি, মানে ইতিহাস, রাজনৈতিক যে ইতিহাস বা মানে সেটাই মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে। এবং সুকান্তবাবু সেটাই বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্থবাবু যে প্রশ্নটার উত্তর দিতে চাইছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা দল গঠন করেছিলেন, প্রেক্ষিত ছিল, সে জায়গায় দাঁড়িয়ে সুকান্তবাবু যে ব্যাখ্যাটা দিলেন পার্থবাবু, সেটা কি গ্রহণযোগ্য? সুকান্তবাবু, পার্থবাবু তৃণমূল কংগ্রেস গঠনের ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা তুলে ধরলেন, সেটা কি গ্রহণযোগ্য? দেখ, গ্রহণযোগ্য বিষয়টা আলাদা। পার্থবাবু একটা মানে পার্সপেক্টিভে বললেন যে কংগ্রেস থেকে যখন ইন্দিরা গান্ধী বেরিয়ে যান, নিজের দল গঠন করেন, তখনও এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন, যে বিষয়ের জন্য তিনি দল থেকে বেরিয়েছিলেন বা মহাকারণ অভিযান, সেটা তো সবাই জানে। কিন্তু তারপর তার দলকে, এটা মনে রাখবে যে এটা তৃণমূল কংগ্রেস তো কোনো রেজিমেন্টেড পার্টি নয় বা মাস বেস ক্যাডার পার্টিও নয়। সুতরাং এই জায়গায় প্রবলেমটা হচ্ছে, এই দলগুলোতে প্রবলেমটাই হচ্ছে যে একজন বা দুজন নেতা থাকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়, কারণ মনে রাখতে হবে তার মধ্যে কিন্তু একটা ক্যারিসমেটিক লিডারশিপ ছিল। অটল বিহারী বাজপেয়ী অনেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় বলেছেন, সে যা সমালোচনা থাকতে পারে, কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা বেরোলেন কংগ্রেস থেকে, তিনি কিন্তু 21শে জুলাইকে যখন হাইজ্যাক করেছিলেন, সেটার সঠিক কিন্তু মানে ব্যাখ্যা এবং শহীদদের পরিবারকে সম্মান জানাতে পারেননি। যদি পারতে তাহলে আমি বলতাম, কারণ যে পুলিশ কনস্টেবল তাকে ওই দিন বাঁচিয়েছিল মহাকারণ অভিযানের সময়, তাকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো তার চাকরি সাসপেনশন রয়েছে, তাকে সেই চাকরি দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে, দেখো, রাজনীতিতে কোনো নৈতিকতার বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেটাতে ইন্দিরা গান্ধী বেরিয়ে এসেছিলেন যেভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ও বেরিয়ে এসছেন, আমার এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থা, নীতির সমর্থক ইন্দিরা গান্ধীর নীতি ছিল না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মূলত গুরুত্ব দেননি, তাদের মধ্যেই একজন আজকের মুখ্যমন্ত্রী। আজকে শুভেন্দু অধিকারী যদি থাকতেন, আজকে তৃণমূল কংগ্রেসের এই অবস্থাটা নাও হতে পারতো, আমি বলতাম নাও হতে পারতো। এনসিপিআই দল নিয়ে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এনসিপিআই কে এখনো কিন্তু এনডিএ শরিক দল হিসেবে মান্যতা দেওয়া হয়নি এবং স্পিকার ওম বিড়লা মান্যতা দেননি। তারপরও কিন্তু এনডিএ বৈঠকে কিন্তু এনসিপিআই সাংসদদের দেখা যাচ্ছে এবং এই নিয়ে আমরা আলোচনা করছি এবং 3 জন সাংসদ দূরে সরে রয়েছিল আজকের এনডিএর বৈঠক থেকে, সে বিষয়ে আমরা আলোচনা করছি। এবং এই বিষয়ে আরো একটি প্রসঙ্গ উঠে আসছে, আজকে যখন বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর বৈঠক ছিল সাংসদদের সঙ্গে, সে জায়গায় দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন আমরা 20 জনই আছি, সংখ্যাটা বাড়তেও পারে, কারণ সংখ্যা নিয়ে ইতিমধ্যে খেলা চলছে। এবং অন্যদিকে কুণাল ঘোষ বলছেন দলবদল নিয়ে, তিনি বলছেন যে 20 জনের মধ্যে 17 জন সাংসদই যোগাযোগ রাখছেন দলের সঙ্গে। অর্থাৎ এই যে সংখ্যার খেলা, সে বিষয়ে আমি সুকান্ত বাবুর কাছে আসবো। সুকান্ত বাবু, এই যে একদিকে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন 20 জনই আছেন, 20 জনই আছি এবং সংখ্যাটা আরো বাড়তে পারে, এবং কুণাল ঘোষ বলছেন যে 17 জন, 20 জন সাংসদের মধ্যে 17 জনই যোগাযোগ রাখছে দলের সঙ্গে। অর্থাৎ এই ক্ষেত্রে যে সংখ্যার খেলা কতটা বা কেমন প্রভাব পড়তে চলেছে তৃণমূল কংগ্রেসে, এই সংখ্যার খেলায় কি প্রভাব পড়তে চলেছে তৃণমূল কংগ্রেসে, কি মনে হয়? দেখো রূপা, যখন কোনো মানে এরকম হয়, ধরো তোমার প্রাকৃতিক দুর্যোগে তোমার বাড়িঘর নেই, কিন্তু তোমাকে বাঁচতে হবে, তখন কোনোভাবে খড়কুটোকে আমরা আঁকড়ে ধরে থাকি। সেই খড়কুটোকে আঁকড়ে ধরে থাকছে কালীঘাট তৃণমূল এবং এনসিপিআই। মূলত কুণাল ঘোষের বলার খুব একটা জায়গা নেই, কিন্তু পরিষ্কার একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে এখানে মূলত তৃণমূলে ফিরে আসবে এই সংখ্যাটা খুব কম, কালীঘাট তৃণমূল। এবার এনসিপিআই কে মূলত এর মধ্যে হতেই পারে, এর মধ্যে দেখা গেছে অনেকেই আবার কালীঘাট তৃণমূলে ফিরতে চাইছে। এবার সেটা কিন্তু রটনা, আদৌ এর মধ্যে কত সত্যতা আছে জানা নেই। এবার জুন মালিয়া, তোমার কি বলে, যত নেতা নেত্রী তারা তো একসময় টলিউডে ছিলেন, তারা তো নিজেকে চেঞ্জ করতে 2 মিনিট লাগে না। এই রচনা ব্যানার্জি নিজে তো আমরা দেখেছি ধোয়া নিয়ে তিনি
একটা বিশাল ব্যাখ্যা দিয়েছিলেন, ধোয়া বিজ্ঞানী বলতেও দ্বিধা নেই। এবার তারা কতটা মানে আনুগত্য থাকবে, ধরো আজকে আমি ধরে নিলাম এনডিএ শরিক তাদের করা হলো, তারা পরবর্তীতে অন্য কোনো লোভে কোথাও যাবে না, এটাও কিন্তু বলা যায় না। সুতরাং আমার মনে হয় যে এটা প্রাসঙ্গিক এই জায়গাতে, যে এই যে তিনজন সাংসদ তারা যদি কালীঘাট তৃণমূলে ফিরে আসে, সেটাই অন্তত আমার সান্ত্বনা পুরস্কার হিসেবে ধরা যেতে পারে। কিন্তু আপাতত কিন্তু বারবার দেখা গেছে যখনই তারা কালীঘাট তৃণমূলে যাবার কোনো জায়গা তৈরি হয়েছে, তুমি লক্ষ্য করবে সেই সময়গুলোতেই বিজেপি নেতা নেত্রী, ইভেন প্রধানমন্ত্রী সঙ্গে কারো ছবি দেখা যাচ্ছে, কেউ বৈঠক করতে চলে যাচ্ছেন। এবং এটা তো রূপক ঘটনা, দেখো প্রধানমন্ত্রীর সাথে আমি সরাসরি দেখা করতে পারছি, এটাই হচ্ছে কারণ এদের তো আর কোনো যোগ্যতা নেই। তুমি এদেরকে দাঁড় করিয়ে দাও, আমি বলতে পারি যে আদৌ এরা জিতবে কিনা। শতাব্দীর ব্যাপারটা আলাদা, শতাব্দী পরীক্ষিত। এবার তৃণমূলের মানে প্রত্যেকে সে পরীক্ষিত, পরবর্তীতে আমরা জানি না কি হবে, কিন্তু কোথাও গিয়ে এই জায়গাতে অন্তত ক্লিয়ার বলতে পারবেন যারা বিজেপির প্রতিনিধি রয়েছেন, যে তারা কি আদৌ এদেরকে নিতে চাইছেন না। যখনই এরকম লক্ষ্য করা যাচ্ছে, যখনই তারা কালীঘাট তৃণমূল বা অন্য কোথাও যেতে চাইছেন, তখনই তাদেরকে খুব সহজে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা যাচ্ছে। মানে আদৌ কি বিরোধী এরা না আপনাদেরই শরিক? একদমই। আমাদের রাজীবদার কাছে এই প্রশ্নটার উত্তর জানতে চাইবো। রাজীব দা, আদৌ কি এনডিএ শরিক দল বা বিজেপিতে তারা মানে নেওয়ার ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা আপনাদের দল করছে, বা আপনাদের যে রয়েছে মানে মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, দিল্লিতে গিয়ে বৈঠক হচ্ছে, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু আমরা জানি এই মুহূর্তে। সে জায়গায় দাঁড়িয়ে বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা যদি ওঠে সাংসদদের ক্ষেত্রে, যারা সেলিব্রিটি সাংসদ বিশেষ করে, যেটা সুকান্ত বাবু বললেন, আদৌ কি বিশ্বাসের সে মাপকাঠির মধ্যে পড়ে যাচ্ছে? কি বিচার বিবেচনা করা হচ্ছে? দেখুন, প্রথমত বলি সেলিব্রিটিরা সেলিব্রিটির জায়গায় থাকাই বেটার। কারণ হচ্ছে বিশ্বাসযোগ্যতার যখন কথা আসছে, তখন আমরা বিগত দিনে যদি চলে যাই, আজকের যে টিএমসি বা তৃণমূল কংগ্রেস যে দলটা, সেই দলটাকে হাত ধরে তুলে এনেছিল কোনো একটা সময় ভারতীয় জনতা পার্টির সাপোর্টে। কারণ ভারতীয় জনতা পার্টি সেই সময় মনে করেছিল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার একটি মানুষ, যে মানুষটা পশ্চিমবাংলাকে যে জগদ্দল পাথরের মতো সিপিআইএম বা কমিউনিস্ট পার্টিরা ধরে রেখে দিয়েছিল, যার অবশিষ্ট কিছু রাখিনি, শেষ করে দিয়েছিল, সেইখান থেকে উত্থানের পথে তুলে আনবে এই পশ্চিমবাংলাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষকে যেভাবে ব্যতিব্যস্ত করে, যেভাবে আরো নিচের দিকে গ্রাফ নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস, সেইটাকে ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছে যে তাদের সেই ভুলটা থেকে পুনরাবৃত্তি আর একটা ভুল করবে কিনা, যে কারণে আমাদের চিন্তা ভাবনা, যে কারণে সেই শরিক দলের সঙ্গে তাকে রাখবে কিনা, সেটা নিয়ে পর্যালোচনা চলছে। উচ্চ নেতৃত্ব কি চিন্তা করছে সেটার উপর আমরা নজর রেখেছি। কিন্তু রাজীববাবু, যদিও রাজনীতিতে সবটাই সম্ভব, সবকিছুই সম্ভব, আমি একটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংসদরা দাঁড়িয়ে রয়েছেন, একটা ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সে জায়গায় যে মুখগুলো আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগে পর্যন্ত তারা বিজেপির এগেনস্টে, অর্থাৎ বিজেপির যেভাবে বিরোধিতা করেছে, তারপর আজকের এই ছবিটা একেবারে মানে অপোজিট বলা যায়, বিপরীত বলা যায়। সে জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময়ে মানে এই যে এখনো পর্যন্ত যদিও আপনাদের দলের বা এনডিএর আপনাদের দলের বা এনডিএর শরিক হিসেবে যদিও এখনো স্বীকৃতি পায়নি, যদি স্বীকৃতি পায় সেটা কি গ্রহণযোগ্য হবে? দেখুন, গ্রহণযোগ্যতা ডিপেন্ড করবে আমাদের উচ্চ নেতৃত্বের উপর। কারণ তারা কি চিন্তা ভাবনা করে, তারা কি কারণে তাদেরকে রাখতে চাইছে বা কেন রাখতে চাইছে না, সেটা যেমন আমার আপনার কাছে দুজনের কাছেই একটা দ্বন্দ্বময় জায়গা। কারণ আমরা এখনো জানি না তিনি শরিক দলের তকমা পাবে কিনা। কারণ মনে হয় না ভারতীয় জনতা পার্টি এমন কোনো প্রতিনিধিকে নেবে যে প্রতিনিধিদের গায়ে একটু কালির দাগ আছে বা তাকে নিয়ে সমালোচনার ঝড় তুলবে।
আমার মনে হয় আমার উচ্চ নেতৃত্ব যে ডিসিশন নেবে সেটা একদম সঠিক। তাহলে এই যে বৈঠকগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এনডিএ বৈঠক এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক, এগুলো রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কোনো বার্তা দেওয়ার চেষ্টা? মানে এই সাংসদরা যে বৈঠক করছেন, যেমনটা আজকে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বৈঠক উন্নয়নের ক্ষেত্রে, রাজ্যের উন্নয়ন বা তাদের যে এলাকাগুলো আছে সেগুলোর উন্নয়নের একটা আলোচনা হয়েছে, শুধুই কি তাই? দেখুন, আমি একটা কথা যদি, যেটা আমরা তো ওই ভেতরে ছিলাম না, আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, ভেতরে কি আলোচনা হয়েছে মিডিয়ার মাধ্যমে আমরা যেটুকু শুনতে পাচ্ছি সেটুকুর উপর পর্যালোচনা করা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে সারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আর যিনি প্রধানমন্ত্রী তিনি সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাদের প্রত্যেকটা সাংসদ এবং প্রত্যেকটা যারা আমাদের এমএলএরা আছে তারা প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকার অধিকার আছে, সেটা ভারতীয় জনতা পার্টি হোক, সেটা টিএমসি পার্টি হোক বা সেটা কংগ্রেস পার্টি হোক। তাদের সঙ্গে আদান প্রদানের মাধ্যমটা সুষম থাকা উচিত, যেটা আমাদের সময় দেখতে পেয়েছিলাম। আমরা বিরোধী আসনে থাকা সত্ত্বেও তাদের সঙ্গে কোনো সুসম্পর্ক ছিল না, কারণ আমরা যখন কোনো কিছু প্রতিবাদ করতাম, আমরা যখন কোনো কিছু রাস্তায় নামতে চাইতাম তারা বাধা দিত। আমরা সবকা সাথ সবকা বিকাশ এই কারণে বলতে পারি যে আমাদের সময়কালে আমরা সবাইকে, আমাদের এমএলএদের যেমন গুরুত্ব আছে তাদের এমএলএদেরও গুরুত্ব আছে, তাদের সমস্যাও যেমন শুভেন্দু অধিকারী সাহেব শুনবেন তেমন আমাদের এমএলএদেরও সেই কথাগুলো শুনবে এবং তাদের কাজের অগ্রগতি যাতে হয়, পশ্চিমবাংলাকে যেন আরো উপরের দিকে নিয়ে যাওয়া যায়, সেই কাজটাই শুভেন্দু অধিকারী বাবু করতে চাইছেন, আমাদের নরেন্দ্র মোদীজিও করতে চাইছেন, যাতে দেশ আরো এগিয়ে যায়, দেশ যেন সবার আগে থাকে। একেবারে। আমি সুকান্ত বাবুর কাছে আরেকবার যাব। আমি যে বিষয়টি এর আগেও আমি জিজ্ঞেস করেছি রাজীব বাবুকে, এই যে আলোচনাগুলো, এই যে বৈঠকগুলো, কোথাও গিয়ে কি শুধুই কি রাজ্যের স্বার্থে মনে হচ্ছে সুকান্ত বাবু? না, মানে আবার একটু যদি রিপিট করো প্রশ্নটা। হ্যাঁ, আমি বলছি যে আজকে যে যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হলো, বিজেপি সাংসদদের, একাংশ বিজেপি সাংসদদের বক্তব্য ছিল যে এই বৈঠক হয়েছে রাজ্যের উন্নয়নে এবং বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে এই আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক বিষয়। ঠিক আছে, তো সে জায়গায় দাঁড়িয়ে শুধুই কি এ নিয়ে আলোচনার, আজকে তো এর আগে তো বিভিন্ন প্রশ্ন উঠছিল যে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে কি উঠে আসে, এনসিপিআই এর ভবিষ্যৎ কি হবে, এই ধরনের একাধিক গুঞ্জন জল্পনা চলছিল। তারপর আমরা জানতে পারছি যে সেই ধরনের কোনো বক্তব্য উঠে আসেনি সাংসদদের তরফ থেকে, শুধুই উঠে এসেছে যে এটা নাকি লক্ষ্মীর ভান্ডার এবং একাধিক বিষয় যাতে উন্নয়নের বিষয়গুলো উঠে আসে, মিলেমিশে কাজ করা যায়, সেই বিষয়গুলো উঠে আসছে। আদৌ কি তা? দেখো রূপা, এটা বলা খুব মুশকিল যে তাদের মধ্যে গোপন কি বৈঠক হয়েছে কিনা বা কি আলোচনা হয়েছে, কারণ এটা তো মানে এরকম নয় যে কোন রকম ভাবে তারা প্রেস কনফারেন্স করেছে, কেউ করেনি। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন ফলপ্রসূ হয়েছে। এবার কি ফলপ্রসূ হয়েছে, কারণ ওনাকে তো দিল্লিতেই দেখা যাচ্ছে, ওনাকে তো তার জায়গায় দেখা যাচ্ছে না, সাংসদ হিসেবে তার যেখান থেকে নির্বাচিত হয়েছে। সুকান্ত বাবু, যে এই যে বিষয়গুলো উঠে আসছে, কোথাও গিয়ে আমরা বলতে পারি কোনো সম্ভাবনা রয়েছে এনডিএ শরিক হওয়ার বা বিজেপি মিলেমিশে যাওয়ার এনসিপিআই এর সঙ্গে, এমন কোনো ইঙ্গিত কি মানে আমরা বলতে পারি, ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, মহিলা সংরক্ষণ বিল থেকে ডিলিমিটেশন বিল, এগুলো বিল কিন্তু রয়েছে সামনে, সংসদে আসবেই। আমরা দেখেছি মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিও নেতৃবর্গই অনেকটা হতাশা প্রকাশ করেছিলেন, বিরোধীদের দিকে নিশানা করেছিলেন। সেই জায়গা থেকে নিজেদের সেই জায়গায় যদি বাড়িয়ে রাখা যায় এবং লোকসভার সদস্য সংখ্যা বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে বহু বিল রয়েছে, এগুলো ক্ষেত্রে অন্তত এদেরকে কাজে লাগানো যেতে পারে। মানে এরা যদি এনডিএর হয়ে ভোট দেয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। এটা একটা, এই কারণে হয়তো বিজেপি বা এনডিএ এদেরকে সঙ্গে রাখছেন। কিন্তু আদৌ আমি আবারও বলছি যে যখন এই স্বার্থটা ফুরিয়ে যাবে, এনসিপিআই এর এই যে নেতাদের কথা তুমি বলছো, এদের কোনো গুরুত্ব ভারতের রাজনীতিতে থাকবে না এবং ইভেন তারা নির্বাচনী বৈতরণই পার হতে পারবে না। তুমি রচনা বন্দ্যোপাধ্যায়কে ধরে নাও, কাকলি ঘোষ দস্তিদারকে ধরে নাও, তুমি দেবকে ধরে নাও, যে এরা শুধুমাত্র স্বার্থের কোনো একটা গ্রন্থিকরণ রয়েছে, ইন্টারেস্ট আর্টিকুলেশন, সেই কারণে তারা এই জায়গায় রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের
উন্নয়ন বা অন্নপূর্ণা ভান্ডারে লোকেরা যে টাকা পায়নি, তারা কি আদৌ সেই নিয়ে সোচ্চার হয়েছে? কোনো আন্দোলন এনসিপি দেখতে পেরেছো? বা ধরো আজকে যে এই যে যারা হকার, তাদের উচ্ছেদের সময় এনসিপিআই কিছু বলেছে? বলেনি। উপরন্তু কংগ্রেস বলেছে, তৃণমূল কালীঘাট তৃণমূলপন্থীরা কিছুটা সোচ্চার হয়েছে। এবং তুমি আরেকটা জিনিস দেখবে, টোটোওয়ালাদের নিয়ে যে ধরনের বক্তব্য ছিল সরকারের, একদম সঠিক বক্তব্য, কিন্তু আমি আবারও বলছি যে সেই সব ক্ষেত্রে এনসিপিআই কে কোনো জায়গায় দেখা যায় না। এবং যে অন্নপূর্ণা ভান্ডার যে সকলে পাবে না সেটাও পরিষ্কার, কিন্তু বিষয় হচ্ছে বিরোধিতা কি আদৌ তাদের থেকে পাওয়া গেছে? তাহলে ফলপ্রসূ হয়েছে মানে কোন দিক থেকে ফলপ্রসূ হয়েছে? তাদের স্বার্থটা সংরক্ষিত হয়েছে? জনগণের তো কোন রকম ভাবে কিছু হয়েছে বলে আমি মনে করছি না। জনগণের যদি স্বার্থ রক্ষার্থেই তারা যেতেন, তাহলে তাদের কোনো বক্তব্য থাকতো? এনসিপিআই এর কোন লিডারের এখনো পর্যন্ত রূপা কোনো কনস্ট্রাকটিভ বক্তব্য দেখেছো? শুধুমাত্র একটাই কথা, আমাদের সাথে এতজন আছে, আমাদের সাথে এই সংখ্যাটা আছে। মানে আমি সংখ্যা দেখিয়ে কাকে বোঝাতে চাইছি? আপনারা তো জনগণের ম্যান্ডেটে এসছে, তা আপনাদের কোথায় মানে কোন কোন স্বার্থ সুরক্ষিত হচ্ছে জনগণের? মানে মানে ফলপ্রসূ হওয়া মানে একেবারে সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো চাইছেন 2029-এ বাবা আমার আরেকবার প্রার্থী করে দাও, এটাই হয়তো ফলপ্রসূ হওয়া মিন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অনিশ্চয়তা একেবারে রাজ্যের মানুষের কি হলো না হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিন্তা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিন্তা আমার টিকিটটা যাতে কনফার্ম হয়, অর্থাৎ আমি নিজেদের স্বার্থ সিদ্ধি করতে এনসিপিআই এর 20 জন সাংসদ এমনটাই উঠে আসছে বক্তব্য। তবে এখনো আমরা বলতে পারি এনসিপিআই এর ভবিষ্যৎ কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। আদৌ কি হয়, আদৌ এনডিএ শরিক হিসেবে পরিচিতি পায় নাকি বিজেপি দল, এটা কিন্তু ভবিষ্যৎ বলবে বা পরবর্তী সময় আমরা জানতে পারবো, এবং সেদিকে আমাদেরও নজর থাকবে। এবং আপাতত আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, টাইম একেবারেই শেষ, সময় শেষ। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ কোচবিহার থেকে। ধন্যবাদ আপনাকে সুকান্ত বাবু আমাদের আলোচনায় থাকার জন্য। ছিলেন তৃণমূল সমর্থক পার্থ সারথী গুহ কলকাতা থেকে, এবং ছিলেন আমাদের সঙ্গে কলকাতা থেকে বিজেপি নেতা রাজীব পাখিরা। দুজনকে আমাদের আজকের সাফ কথা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাফ কথা আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।